গতদিন কি পড়া ছিল? হ্যাঁ, পেছনের বেঞ্চে চলে গেছো কেন? জায়গা ছিল না? হ্যাঁ, জায়গা হ্যাঁ চলে গেছে। একজন চলে গেছে বলে জায়গা এতটা বেড়ে গেছে? কে চলে গেল? কেন? পড়াশোনা করেছো? হ্যাঁ, কি কি খবর কি? পড়াশোনার কথা বললে এই মাথায় হাত কেন? দেখি খাতা দাও তো অন্য কি পড়াশোনা হয়েছে দেখি। আর লোকজনগুলো সব কোথায়? আচ্ছা, বলো বায়ু দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? যাকে বলবো সে বলবে, ঠিক আছে? আচ্ছা, তুমি কথা বলেছো, ঠিক আছে। এই বলো বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিওমিটার। বৃষ্টিপাত মাপা হয় করনি? কান ধরে দাঁড়াও। যেটা জিজ্ঞাসা করবো সেইটা জানা সব করে। তুমি আসনি কেন? আমার হাতে খেলতে গিয়ে পায়ে লেগে গেছে। ওর হাতে দিয়ে দেখতে। আচ্ছা, বলো ভারতের দুটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম বলো। পূর্বঘাট আমি বলেছি। পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এই করবে পরীক্ষায়, ওই করবে। কে কে এনটিপিসি কে কে দেবে? কেউ দেবে না? হ্যাঁ, কেন? এই লেভেলে ছিল। ও আচ্ছা, তোমাদের তুমি করেছো তো? এ করেছো? তুমি করনি। অনন্য করেছো? করনি কেন? করনি কেন? এই পর থেকে করব, তখন নতুন আচ্ছা, হ্যাঁ, পরীক্ষাগুলো দিয়ে রাখবে, তারপরে বুঝতে পারবে যে পরীক্ষাগুলো দিলে বুঝতে পারবে যে লেভেলটা কি হবে। প্রথমে দিয়েই যে একদম পেয়ে যেতে হবে এরকম ব্যাপার না, দিয়ে রাখলে তুমি পরীক্ষার তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবে, তুমি কোন জায়গায় আসো সেটা বুঝতে পারবে, পরীক্ষার নিয়ম কানুনগুলোও বুঝতে পারবে। ঠিক আছে, ওই জন্য পরীক্ষাগুলো দিয়ে রাখতে হবে। আচ্ছা বলো, উইলি উইলি দেখা যায় কোথায়? উইলি উইলি হয় কোথায়? অস্ট্রেলিয়া। সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটা বলো? হ্যাঁ, সাইক্লোন আমেরিকায় হয়। সাইক্লোন আমাদের মনে সেটা কোথায়? আমাদের বাড়ির কাছে। হ্যাঁ, বঙ্গোপসাগর আর আরব সাগরে। আর টর্নেডো হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। টর্নেডো হচ্ছে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আচ্ছা বলো, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা সাইক্লোমিটার। আর আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার, আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে সাইক্লোমিটার। আচ্ছা, সাইক্লোমিটার। আর এ দেখা যায় বলো তো, হ্যারিকেন কোথায় দেখা যায়? ওই ক্যারিবিয়ান ক্যালিফোর্নিয়া। আর টর্নেডো এই কি বলে, টাইফুন জাপান। জাপান আছে দুটো আমি করছি চীন সাগরের। আচ্ছা
আচ্ছা বিওডি পুরো নাম বলো। বায়োলজিক্যাল অক্সিজেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি বলো তো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি বলো তো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কত করে বলো। জলাশয়ে যখন বিভিন্ন ছত্রাক এই সমস্ত জন্মে যায় তখন ওখানে ওই অক্সিজেনের যে ঘাটতি তৈরি হয় যেটাকে আমরা জলাশয়ের যে প্রাণীগুলো সেগুলো অক্সিজেন ঘাটতিতে ভোগে, মানে ওখানে প্রচুর অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে পুকুরে ছত্রাক শৈবাল জাতীয় প্রচুর তাহলে জন্মে যাওয়ার জন্য পুকুরের জলে ওরা ওই জলের মিশ্রিত অক্সিজেনটা ওরা নিয়ে নেয়, ফলে জলজ যে প্রাণীগুলো সেগুলো অক্সিজেনের ঘাটতিতে ভোগে। সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা মিনামাটা রোগ হয় কার ফলে? কোন দূষণের ফলে? বলে দিচ্ছে, তুমি শুনে শুনে বলছো, হ্যাঁ ও বলে দিচ্ছে শুনে বলছো, এটা ভালো লাগছে? নিজে বললে ভালো লাগতো না? বলো। ব্ল্যাক ফুট ডিজিজ কিসের ফলে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক কোথা থেকে আমাদের শরীরে প্রবেশ করে? জলের মাধ্যমে। আচ্ছা আর ফ্লোরোসিস রোগ হয় কোন দূষণের ফলে? ফ্লোরোসিস। ঠিক আছে। আচ্ছা ভার্মি কম্পোস্টিং কি বলো তো? ভার্মি কম্পোস্টিং লাল কেঁচো মাটি আচ্ছা তারপর বলো কোন গ্যাসকে ল্যান্ডফিল গ্যাস বলা হয়? মিথেন আর অ্যামোনিয়া। আচ্ছা হাইড্রোক্সিক ওয়েস্ট কোনগুলো? আর ই ওয়েস্ট ইলেকট্রনিক্স পার্টস গুলো। ইলেকট্রনিক্স পার্টস। আচ্ছা ঠিক আছে। অবাধ না না অবাধ দ না তো অবাধ। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলো দেখি, আর কিছু ধরি। আচ্ছা হ্যাঁ বলো লু কোথায় পড়ে? লু কোথায় পড়ে? তাহলে রাজস্থান মানে ভারতের ওই উত্তর পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে। ঠিক আছে, শুধু রাজস্থান নয়, উত্তর পশ্চিম ভারতে হরিয়ানা পাঞ্জাব এগুলোতে হয়। আর আঁধি কি ঝড়? মরুভূমিতে যেটা উষ্ণ, কিন্তু এটা কি ঝড়? আঁধিটা কোথায় দেখা যায়? কি ঝড়? রাজস্থানের কি ঝড় এটা? ধুলি ঝড়। ধুলি ঝড় আমি লিখেছি এটা। আচ্ছা তারপরে বলো মিস্টার উষ্ণ বায়ু না শীতল বায়ু? শীতল বায়ু কোথায় দেখা যায়? আচ্ছা বায়ুর গতিবেগ মাপার একক কি? নট। আচ্ছা চিনুক কোথায় দেখা যায়? হ্যাঁ হ্যাঁ কোথায়? রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে। একে আর কি বলা হয়? তুষারবক্ষ। ঠিক আছে। আচ্ছা বলো কাকে সৌরবর্তা বলা হয়? সৌরবর্তা বলা হয় না, তুমি স্ট্র্যাটোস্ফিয়ার বললে হবে না অ্যানসার। ওজোন স্তর কি?
ওজনের কি সংকেত কি? O3। আচ্ছা, জেট প্লেন চলাচল করে কোন স্তরের মধ্য দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার, শান্তমণ্ডল। কি হারে ট্রপোস্ফিয়ারের মধ্যে কি হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পায়? 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা, ওটা 6.4 থাকলেও সেটা হবে, ঠিক আছে? ওটা হয় 6.5 না হলে 6.4 দেবে, ওটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 6.5 কোথাও 4 ও দেয়া, তাহলে 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমে, ঠিক আছে? অ্যালবেডোর পরিমাণ কত? অ্যালবেডো ফিরে যায় 34%। সূর্য থেকে ফিরে যায় না, সূর্য থেকে এসে সরাসরি পৃথিবীতে কোনোভাবে উত্তপ্ত না করে এটা ফিরে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আজকে ভারতে ঢুকবো। ভারত সম্পর্কে একটু প্রথমে বলি। তাহলে ভারতের আয়তন কত? প্রত্যেক দিন এটা জিজ্ঞাসা করি আমি। 263 বর্গ কিমি। ভারতের তাহলে উত্তরতম প্রান্ত কোনটা? উত্তরতম হ্যাঁ, উত্তরে আপনার কন্যাকুমারী না ইন্দিরাপল। আচ্ছা, উত্তরে ইন্দিরাপল আর দক্ষিণে ইন্দিরাকুমারী। পূর্বে অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের কেপিটু আর পশ্চিমে গুজরাটের গোয়ালপাড়া। হ্যাঁ, মোটা থাকে, কোথাও মোটা থাকে, ঠিক আছে? আর উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত ভারতের? উত্তর দক্ষিণের দৈর্ঘ্য, হ্যাঁ বলো। 14। আর পূর্ব পশ্চিমে 2933, ঠিক আছে? আর ভারতের কটা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? 8টা রাজ্যের উপর দিয়ে। আর ভারতকে মাঝামাঝি ভাগ করেছে কোন রেখা? এবারে কান ধরে দাঁড় করিয়ে দেবো। এই প্রশ্নটা আমি প্রত্যেকবারে বলি, তাহলে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে? আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম মহাদেশ? সপ্তম বৃহত্তম। ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? ক্ষুদ্রতম রাজ্য? আচ্ছা, হ্যাঁ আসছি। আচ্ছা, ভারতের তাহলে পূর্বতম রাজ্য কোনটা? পূর্বতম রাজ্য বলেছি মানে অরুণাচল প্রদেশ বলে, ঠিক আছে? আর পশ্চিমতম রাজ্য? গোয়ালপাড়া না, গুজরাট। গোয়ালপাড়া স্থানটা। আর উত্তরতম রাজ্য? না, জম্মু কাশ্মীর হবে কেন? লাদাখ হবে। উত্তরতম রাজ্য লাদাখ। আর মূল ভূখণ্ডের দক্ষিণতম রাজ্য? তামিলনাড়ু। তাহলে মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলি কন্যাকুমারিকা, ঠিক আছে? এগুলো বারবার পড়বে, এগুলো মুখস্থ করে রাখবে। আচ্ছা, ভারতের কোন রাজ্যের সঙ্গে অন্যান্য সবচেয়ে বেশি রাজ্যের সীমানা আছে? কোন রাজ্যের সবচেয়ে বেশি সীমানা আছে অন্যান্য রাজ্যের সঙ্গে? সবচেয়ে বেশি, সরি আমার প্রশ্নটাও একটু হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে তাহলে সীমানা শেয়ার করেছে কোন রাজ্য? ম্যাপ দেখে দেখে রিভিউ করছো? তাহলে উত্তরপ্রদেশ, ঠিক আছে? 8টা রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশ 8টা রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে। আচ্ছা, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, উত্তরাখণ্ড কোন রাজ্য ভেঙে গঠিত হয়েছে? উত্তরপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে। কোন রাজ্যের নাম আগে নেফা ছিল? অরুণাচল। শুধু অরুণাচল প্রদেশটা, হ্যাঁ সেটা পরে তো আসাম আগে ভাগ হয়েছে, তখন আগে প্রথমে ছিল অরুণাচল প্রদেশ। আর ওটা অ্যানসার দিতে হবে তোমাকে, অরুণাচল প্রদেশ আগে নেফা নামে পরিচিত। নেফার পুরো নাম কি?
ফ্রন্টায়ার এজেন্সি, নর্থ ইস্টার্ন ফ্রন্টায়ার এজেন্সি। আচ্ছা, সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য রূপে স্বীকৃতি পায়? না 95 না, 75। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বলি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, গুজরাট কোন রাজ্য ভেঙে গড়ে উঠেছে? হ্যাঁ, গুজরাট বলেছে। গুজরাট কোন রাজ্য ভেঙে গড়ে উঠেছে? বোম্বাই। বোম্বাই ভেঙে মহারাষ্ট্র আর গুজরাট হয়েছে, বুঝলে? আচ্ছা, তেলেঙ্গানা কোন রাজ্য ভেঙে গড়ে উঠেছে? অন্ধ্রপ্রদেশ। কত সালে বলো তো? 2014 তে। ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য? অন্ধ্রপ্রদেশ। কত সালে হয়েছে? 53। ভাষা কমিশন কবে গঠিত হয়েছে? তোমরা একদম পড়নি কিচ্ছু? কেন তাহলে এগুলো কবে করবে? হ্যাঁ, পড়তে আসছো বেকার ওরকম ভাবে এসে ঘুরে যাচ্ছ, না পড়লে কি করে হবে? হ্যাঁ, প্রথম তাহলে কত সালে ভাষা কমিশন গঠিত হয়েছে? ভাষা কমিশন 53 তে। আর হ্যাঁ, এবারে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছে 53 সালে। আর ওই 53 তে পট্টি শ্রীরামালু তাহলে মারা যাওয়ার পর ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ 1953 সালে। আর ওই বছরই ওই মানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের তাহলে এই উপলব্ধি করে কেন্দ্র সরকার এবং ভাষা কমিশন গঠন করা। তারপর ভাষা কমিশনের বা ওই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় 1956 সালে। এবার ভাষা কমিশনের সভাপতি কে ছিল? ফজল আলী। ঠিক আছে, এগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে। আচ্ছা, আজকে এবার যেটা করাবো সেটা হচ্ছে ভারতে। আচ্ছা, অনলাইনে কেউ নেই না? অঙ্কুর আছে, খেয়াল করা হয়নি। অঙ্কুর শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। পড়াশোনা করেছো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমি দুটো চারটে প্রশ্ন ধরি তোমাকে একদম ধরা হয়নি, আমার মনেই ছিল না। বলো, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কি বললেন স্যার? বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। এগুলো খেয়াল। হ্যাঁ স্যার, অ্যানিমোমিটার স্যার। হ্যাঁ, অ্যানিমোমিটার। আচ্ছা, তারপর বলো, আঁধি কোথায় দেখা যায়? বলুন স্যার, কোথায় কেটে আসছে? আঁধি। আঁধি একটু আগে তো বললাম সব। স্যার স্যার হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ সব কিছু জায়গাগুলো দেখা যায় তো। হ্যাঁ, দেখে দেখে উত্তর দেবে না কিন্তু, দেরি না না। ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে, পড়ো ভালো করে পড়বে, শুধু ক্লাস করলে হবে না, পড়তে হবে। আচ্ছা, আজকে ওই ভারতের ভূপ্রাকৃতিক অংশটা করাবো। আর ভূপ্রাকৃতিক অংশটা আচ্ছা ম্যাপে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে না। আর একটা গ্রাম কি নেই? আর একটা ঠিক থাকলে ভালো হতো। মেরা আর ক্লিপ আছে? আর ক্লিপ আছে না? নেই না। এখানে আরেকটা ক্লিপ ছিল তো, আমি আগে কিন্তু এখানে মাথা ক্লিপ নেবে। এখানে আরেকটা ক্লিপ ছিল, আমি আগে পড়াতাম। এই নেবেন কি দাল মাথা ক্লিপ? না, হাত না যাবে না।
আচ্ছা আমি হাত দিয়ে এই কোনো মার্কের এগুলো করাবো না। যদি এটা আচ্ছা দেখো আজকের এই ভারতের ভূপ্রাকৃতিক অঙ্কটা করাবো। ভারতের ভূপ্রাকৃতিক তোমাদের ভূগোলের কি কোনো নোট দেওয়া হয়েছে দিয়েছে? কোনো এখন নোট দেয়নি, ঠিক আছে। নোটে পেয়ে গেলে সেগুলোতে ডিসকাস থাকবে। ভারতের ভূপ্রাকৃতিক অংশটা পুরোটা ওইভাবে লেখানো সম্ভব নয়, প্রচুর লেখা হবে। ওটা আমি করে দিয়েছি, ওটা হয়তো নোট করে দেবে, ওটা আমি করে দিয়েছি। তবে আমি এখান থেকে মূল মূল যে প্রশ্নগুলো হয় সেগুলোই লেখো, বুঝলে। এর লেখাতে গেলে প্রচুর সময় যাবে, এত তো লেখানো যাবে না। দরকার হলে আমি পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দেবো, যদি তোমরা পড়ে নিতে পারো, বা এই চ্যাপ্টারটা মাধ্যমিকের বইতেও আছে, ঠিক আছে, তোমরা পড়ে নেবে। শুধু এটা লিখিয়ে কিন্তু খুব বেশি কাজ হবে না, ঢালাও লেখালে প্রচুর লেখা, আর ওটা ডিটেইলসে একবার না পড়লে হ্যাঁ ভালো করে জানতে পারবে না। এবার আমি কোশ্চেন অ্যানসার গুলো লিখে দিলাম, ঠিক আছে। পরীক্ষায় ধারণামূলক প্রশ্ন এখন আসে, যে তুমি ডিটেইলসে না পড়লে সেই জিনিসগুলো উদ্ধার করতে পারবে না। ওই জন্য একটু ডিটেইলসে পড়তে হবে। আমি প্রশ্নগুলো লিখে দেবো, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে, কিন্তু একটু ডিটেইলসে পড়ে রাখার এই অংশটা খুব প্রয়োজন, বুঝলে। এবারে এই ভারতের ভূপ্রকৃতি, তাহলে ভারতের ভূপ্রকৃতিকে প্রধানত 5টি অঞ্চলে ভাগ করা হয়। কোন কোন বইতে 6টা, কোন কোন অঞ্চলে 7টা ভাগেও ভাগ করা হয়েছে, বুঝলে। তাহলে এই ভারতের যে ভূপ্রকৃতি, এই ভারতে হচ্ছে এই যে উত্তরের পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে কোথায় গেল তোমার ভাই, কোথায় গেল? আচ্ছা যাই হোক, ভারতের এই উত্তরের পার্বত্য অঞ্চল, আচ্ছা, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র বিভক্ত, তাহলে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে গঠিত হচ্ছে এই অঞ্চলটা, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তারপরে আছে কি না, এই যে সমুদ্রের উপকূলগুলো আছে, এই উপকূলীয় সমভূমি অঞ্চল, এবং আছে আর কি না, এই যে দ্বীপপুঞ্জগুলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, লাক্ষা দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে। আর একটা অঞ্চলে অনেক বইতে ভাগ করে যে এই যে সমভূমি অঞ্চলটা, এর মধ্যে এই রাজস্থানের থর মরুভূমিটাকে তাহলে আলাদা করে মরু অঞ্চল বলে ভাগ করা হয়, আর হচ্ছে উত্তর পূর্বের এই পূর্বাঞ্চলটা বা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলটাকে আলাদা করে ভাগ করা হয়, বুঝলে। মোট প্রধানত কোন কোন বইতে 5টা, কোন কোন বইতে 7টা, কোন কোন বইতে 6টাও ভাগ করা হয়। আর প্রথম হচ্ছে তোমার উত্তরের পার্বত্য অঞ্চল। এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলকে তাহলে দৈর্ঘ্য বরাবর, এইটা হচ্ছে দৈর্ঘ্য, বুঝলে, এর এই অংশটা দৈর্ঘ্য বরাবর ভাগ করা, আর এইটাকে হচ্ছে প্রস্থ বরাবর ভাগ করা, বুঝলো। উপর নিচটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য আমরা কোনটা জানি, যেটা লেন্থ বেশি হয় সেটাকে দৈর্ঘ্য বলে। আর এইটা হচ্ছে ভারতের উত্তরের যে পার্বত্য অঞ্চল, তার দৈর্ঘ্য বরাবর শ্রেণী। এবার এই দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ হ্যাঁ একে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তাহলে পশ্চিম হিমালয়, আর এই অংশটা হচ্ছে কি, এইখান থেকে এই অংশটা হচ্ছে মধ্য হিমালয়, যেটা সাধারণত নেপালের মধ্যে পড়ে, আর এই অংশটা হচ্ছে পূর্ব হিমালয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে শীর্ষে, তাহলে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। আর পশ্চিম হিমালয়, এটা হিমালয়ের উৎপত্তি এখানে একদম নাঙ্গা পর্বত থেকে তাহলে এখানে কালী নদী পর্যন্ত, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। তারপরে কালী নদী থেকে সিংহলীলা পর্যন্ত, এটা হচ্ছে মধ্য হিমালয়। আর এই তোমার সিংহলীলা থেকে নামচা বারো পর্যন্ত যেটা, সেটা হচ্ছে পূর্ব হিমালয়, বুঝা গেছে। এই হচ্ছে হিমালয়ে তাহলে তোমার দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। আর প্রস্থ বরাবর যেটা, এই যে উপর নিচে এই অংশটাকে 4টে ভাগে ভাগ করা যায়। একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে শিলালিক হিমালয়, তারপরে আছে হচ্ছে তোমার হিমাচল হিমালয়, তারপরে আছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তারপরে আছে ট্রান্স বা পেদিস হিমালয়, বুঝা গেছে। এই হচ্ছে হিমালয়ের প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ। তাহলে এই প্রস্থ বরাবর একে 4 ভাগে ভাগ করা হচ্ছে, আর দৈর্ঘ্য বরাবর একে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এই ভাগটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই কোন ভাগের মধ্যে কি পড়ছে সেটা থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে। এইটা তোমাদের নোট যখন দেওয়া হবে একটু ডিটেইলসে পড়বে, আর আমি যতটা পারছি এটা লিখে দেবো। এর থেকে মেন প্রশ্নগুলোই আমি লেখাবো। এখানে পড়তে হলে পুরোটাই কিন্তু ডিটেইলসে পড়তে হবে, নইলে এই অঙ্কটা গুলিয়ে যাবে, বুঝলে। শুধু প্রশ্ন লিখে দিলে কিন্তু মানে মাথায় থাকবে না। এটা যেন একবার এইভাবে থাকে, যে যখন নোট দেওয়া হবে বা তোমরা কোনো বই জোগাড় করবে বা আমাকে বললে আমি পিডিএফ পাঠিয়ে দেবো,
একটু ডিটেইলসে পড়বে, বোঝা গেছে? তাহলে লেখো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল প্রথম। হয়েছে? লেখো। আচ্ছা, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলের আছে এইভাগ এগুলো লেখাবো না, লেখো। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের কারাকোরাম, লাদাখ, জাসকার, হিমালয় পর্বত নিয়ে গঠিত। বা উত্তরের পার্বত্য অঞ্চল কারাকোরাম, লাদাখ, জাসকার, হিমালয় পর্বত নিয়ে গঠিত। কারাকোরাম, লাদাখ, জাসকার, হিমালয়। জাসকার বলকে জায়গা দন্ত আকার র হয়েছে। প্রথমে লিখে নাও কারাকোরাম, তারপরে লাদাখ, জাসকার লিখে শেষে হিমালয় আছে। প্রথমে লেখো কারাকোরাম, 4টে পর্বত আছে, লেখো। এবার লেখো কারাকোরাম। হ্যাঁ, লেখো কারাকোরাম। এদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে দাও, ঠিক আছে? এখানে আছে যাকে পর্বত নিয়ে ভারতের পার্বত্য অঞ্চল। হ্যাঁ, এই যে কারাকোরাম হচ্ছে একদম উত্তরে আছে, তারপর হচ্ছে তোমার লাদাখ, তারপর হচ্ছে এই যে জাসকার, ঠিক আছে? তারপরে এখান থেকে এই অংশটা হচ্ছে হিমালয় শুরু হচ্ছে, বুঝলে? প্রথমে লেখো কারাকোরাম। লেখো কারাকোরাম পর্বত কৃষ্ণগিরি নামেও পরিচিত, বা কারাকোরাম পর্বতের অপর নাম কৃষ্ণগিরি। কারাকোরাম পর্বতের অপর নাম কৃষ্ণগিরি। হয়েছে? তারপর লেখো কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ গডউইনস্টিন বা কেটু। কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ গডউইনস্টিন বা কেটু। এর নিচে টু, বুঝলে? গডউইনস্টিন বা কেটু। হয়েছে? কেটুর পুরো নাম হচ্ছে কিং অফ কারাকোরাম, বোঝা গেছে? এটা লিখে নিতে পারো, লিখে রাখো, প্রশ্ন আছে কেটুর পুরো নাম কি? কিং অফ কারাকোরাম। আচ্ছা, এবারে এই যে গডউইনস্টিন বা কেটু, এই গডউইনস্টিন বা কেটু হচ্ছে কারাকোরামের তো সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। লিখে নাও গডউইনস্টিন বা কেটু, যেটা কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গডউইনস্টিন বা কেটু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। গডউইনস্টিন বা কেটু ভারতের উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ভারতের উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। একটু স্পিডে লিখবে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, এর উচ্চতা 8611 মিটার। 8611 মিটার, ঠিক আছে? 8611 মিটার, বোঝা গেছে? আচ্ছা, এবারে এই যে অঙ্কটা, এই যে গডউইনস্টিন বা কেটু নিয়ে একটু প্রশ্ন করিয়ে আছে। ভারতের যে এই অংশটা না, এই যে কাশ্মীরের এই অংশটা দেখানো হয়, এখন লাদাখ এই অংশটা দেখানো হয়, এই অংশের কিছুটা, ঠিক আছে, যেটা হচ্ছে কারাকোরাম পর্বতের গডউইনস্টিন মানে কেটু শৃঙ্গটা কারাকোরাম পর্বতের কিছুটা পাকিস্তান দখল করে নিয়েছে, বুঝলে? এই অংশটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের অধিকারে নেই।
এটা ভারতের ম্যাপে দেখানো হয়, কিন্তু এটা পাকিস্তান অধিগ্রহণ করে রেখেছে, জোর করে তাহলে দখল করে রেখেছে, বুঝলে? তা ওই অংশটা হচ্ছে এখন যে কেটুটা যে অংশটা আছে সেটা ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? পাকিস্তান অধিকৃত ওই কারাকোরামের অংশটা, ওই কেটুটা ওখানে পড়ে। ওই জন্য ভারতের কখনো কখনো ভারতের আর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি বলতো? দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? এবারে কখনো কখনো বলা হয় যে ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উপরেও ধরা হয়, বোঝা গেছে? কারণ কেটুটা হচ্ছে পাকিস্তানের দখলে আছে, সেই জন্য প্রশ্নে হয় কাঞ্চনজঙ্ঘা না হয় কেটু থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, বুঝলে? যদি দুটো একসঙ্গে থাকে তখন তোমরা কেটুটাই নেবে, হ্যাঁ? এবং কেটুটা কাঞ্চনজঙ্ঘা কখনো কেটু নয়, কখনো কাঞ্চনজঙ্ঘা নয়। এবারে যদি বলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তখন কাঞ্চনজঙ্ঘা, আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তখন কেটু। এবার কখনো কেটু যদি অপশন না থাকে, তখন যদি কাঞ্চনজঙ্ঘা থাকে তখন তোমরা কাঞ্চনজঙ্ঘা নেবে, ঠিক আছে? কারণ কেটুটা ভারতের মানে এখন এই মুহূর্তে পাকিস্তানের দখলে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার লেখো কারাকোরাম পর্বতের সিয়াচেন, কারাকোরাম পর্বতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন বা হ্যাঁ লেখো, তাই লেখো। কারাকোরাম পর্বতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, দৈর্ঘ্য 75 কিমি, এটি ভারতের বৃহত্তম হিমবাহ। দৈর্ঘ্য লিখে নাও 75 কিমি, এটি ভারতেরও বৃহত্তম হিমবাহ। প্রশ্ন আছে যে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। হয়েছে? আচ্ছা, এবার লেখো লাদাখ পর্বত। লেখো কারাকোরাম পর্বতের দক্ষিণে রয়েছে লাদাখ পর্বত। কারাকোরাম পর্বতের দক্ষিণে রয়েছে লাদাখ পর্বত। হয়েছে? লাদাখ পর্বতের অন্তর্গত লাদাখ মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি। লাদাখ পর্বতের অন্তর্গত লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি, আমি ভুল, বৃহত্তম নয়, উচ্চতম মালভূমি। অন্তর্গত লাদাখ মালভূমি, লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি। প্রশ্ন আছে ভারতের উচ্চতম মালভূমি কোনটি? হচ্ছে লাদাখ মালভূমি। হয়েছে? এবার লেখো জাসকার, উল্টে যাবে দন্তকে আকার লোক, জাসকার পর্বত। লেখো লাদাখের দক্ষিণে রয়েছে জাসকার পর্বত। লাদাখের দক্ষিণে রয়েছে জাসকার পর্বত। এই জাসকার পর্বত থেকে বিএসসি প্রশ্ন নেই। এবার লেখো হিমালয়। আচ্ছা, হিমালয়ের আমি আর শ্রেণী বিভাগ গুলো লেখাচ্ছি না, ওগুলো লিখিয়ে ওরকম ভাবে হবে না। আমি হিমালয় থেকে যা যা প্রশ্ন আছে সেইগুলো সব লিখিয়ে দিচ্ছি, আর তোমরা এটা নোট থেকে ডিটেইলসে পড়বে, ঠিক আছে? ওটা লিখিয়ে ওরকম ভাবে আর শেষ করা যাবে না, ওটা তোমরা পড়বে বা আমাকে বলবে, আমি পিডিএফ করে দেব আর নোট দেব। লেখো হিমালয় পর্বত।
আচ্ছা, দেখো হিমালয় পর্বত পামির পর্বত গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করেছে। পর্বত গ্রন্থি কি বলতো, মানে যেখান থেকে অনেকগুলো পর্বত উৎপত্তি লাভ করে, বুঝলে? পামির পামির পর্বত গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করেছে। হিমালয় পর্বত পামির পর্বত গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করেছে। বুঝছে? দেখো এটি পৃথিবীর উচ্চতম নবীনভঙ্গিল পর্বত। এটি পৃথিবীর উচ্চতম নবীনভঙ্গিল পর্বত। ঠিক আছে, দেখো হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। নামচা বারোয়া দন্তনাকার ম ছয়াকার বয়াকার অন্তঃছয়াকার নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। হয়েছে? দেখো এর দৈর্ঘ্য 2500 কিমি, মানে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত এর দৈর্ঘ্য 2500 কিমি। হয়েছে? আচ্ছা, লেখো এখান থেকে আমি কিছু প্রশ্নগুলোই লিখবো লেখা। এটা দেখো মাউন্ট এভারেস্ট হিমালয়ের অন্তর্গত বা হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। হয়েছে? এটি নেপালে অবস্থিত। এই যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত বলো তো? এই যে হিমালয়ের 2/3 ভাগ আছে ভারতে আর 1/3 ভাগ আছে নেপালে, বুঝলে? এবারে সেই মাউন্ট এভারেস্ট যেটা সর্বোচ্চ শৃঙ্গ ওটা নেপালে অবস্থিত। বোঝা গেছে? আচ্ছা, লিখে নাও হিমালয়ের 2/3 ভাগ আছে ভারতে এবং 1/3 ভাগ রয়েছে নেপালে। হ্যাঁ, হিমালয়ের 2/3 অংশ আছে ভারতে এবং 1/3 অংশ রয়েছে নেপালে। বুঝছে? এবার লেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। হয়েছে? লেখো হিমালয় সংক্রান্ত গবেষণাগার রয়েছে দেরাদুনে। হিমালয় সংক্রান্ত গবেষণাগার রয়েছে দেরাদুনে।
হয়েছে। আচ্ছা এবার একটা এই ওই প্রশ্ন লিখবে, এই যে পীর পাঞ্জাল না, পীর পাঞ্জাল এর পরে আছে উচ্চ হিমালয়, এই পীর পাঞ্জাল আর উচ্চ হিমালয়ের মাঝে আছে কাশ্মীর উপত্যকা, এটা হচ্ছে তাহলে ভূস্বর্গ নামে পরিচিত। লেখো এটা এ দিয়ে স্টার দিয়ে লেখো যে পীর পাঞ্চাল ও উচ্চ হিমালয়ের মাঝে পীর পাঞ্চাল ও উচ্চ হিমালয়ের মাঝে আছে কাশ্মীর উপত্যকা, যেটি ভূস্বর্গ নামে পরিচিত। ঠিক আছে, ভূস্বর্গ, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় না, কাশ্মীর উপত্যকাকে, যেটি ভূস্বর্গ নামে পরিচিত। হয়েছে। আচ্ছা এবারে দেখো এটা স্টার দিয়ে দেখো কারেওয়া, কারেওয়া কয়াকার রয়কার ও অন্তঃস্থ আকার, কয়াকার রয়কার ও অন্তঃস্থ আকার, কারেওয়া হয়েছে। কারেওয়া লেখো, কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে বলা হয় কারেওয়া, কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে বলা হয় কারেওয়া। ধাপযুক্ত ভূমি, কাশ্মীর উপত্যকায় ভূমিভাগগুলো ধাপযুক্ত, ওকে বলা হয় কারেওয়া। হয়েছে। এবং এখানকার মৃত্তিকাকেও বলা হয় কারেওয়া, এবং এখানকার মৃত্তিকাকেও বলা হয় কারেওয়া। হয়েছে। এই মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত। ওই যে জাফরান চাষ কোন মৃত্তিকায় হয় প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কারেওয়া মৃত্তিকায়, এটি জাফরান চাষের জন্য বিখ্যাত। হয়েছে। আচ্ছা এরপর একটা স্টার দিয়ে লেখো, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে বলা হয় দুন। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে বলা হয় দুন উপত্যকা। হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে বলা হয় দুন উপত্যকা। দুন উপত্যকার বিখ্যাত, দুন উপত্যকার হ্যাঁ নাম কি? দেরাদুন। ওখানকার কি বিখ্যাত? ওখানকার কি বিখ্যাত? দেরাদুন রাইস, বুঝলে? হ্যাঁ বিরিয়ানি ওখানকার, ওখানে ইউজ করতে হয় দেরাদুন রাইস, বুঝতে পেরেছো? ওই জন্য দেরাদুন রাইস বলা হয়। লেখো দেরাদুন উপত্যকা, ওখানে লেখো দেরাদুন। আচ্ছা তারপরে লেখো, হ্যাঁ বলছো। আচ্ছা লেখো, কোন রাজ্যের হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়? কোন রাজ্যের হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়? হ্যাঁ লিখবে না, বর্ণলি নাই। লেখো, উত্তরাখণ্ডের হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়। লিখে নাও, উত্তর লিখে নাও। উত্তরাখণ্ডের অবস্থিত হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়। উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়কে কুমায়ুন হিমালয় বলা হয়।
হয়েছে হয়েছে দেখো কুমায়ুন হিমালয়ের মানা বা ডুংরিলা গিরিপথ ভারতের উচ্চতম গিরিপথ। কুমায়ুন হিমালয়ের মানা বা ডুংরিলা, মানা বা ডুংরি রহস্য অনুষ্কার রহস্যই ডুংরি হাইফেন দিয়ে লা, মানা মানা বা ডুংরিলা রহস্য অনুষ্কার রহস্যই হাইফেন দিয়ে লা, ডুংরিলা ভারতের উচ্চতম গিরিপথ। ভারতের ডুংরি ডুংরি রহস্য অনুষ্কার রহস্যই, হ্যাঁ মানা অথবা বা যেটাকে বলা হয় বা ডুংরি লা রহস্য অনুষ্কার রহস্যই হাইফেন দিয়ে লা, ডুংরি লাটা একসঙ্গে ওটা হাইফেন ওইভাবে লেখা হয়। হ্যাঁ ডুংরিলা ভারতের উচ্চতম গিরিপথ। হয়েছে? আচ্ছা তারপর লেখো তাল, তাল কি বা তাল লেখো, তাল দিয়ে এ দাও বিসর্গ দাও। লেখো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। তাল যেমন লেখো নৈনিতাল, সাততাল, ভীমতাল। নৈনিতাল, সাততাল, ভীমতাল সবগুলোতেই যায়, নৈনিতালটা বেশি বিখ্যাত। নৈনিতাল, হ্যাঁ ভীমতাল, সাততাল। হয়েছে? আচ্ছা তারপর লেখো সিংহলীলা সৈরসী ভারত ও নেপালের সীমান্তে রয়েছে। আমি মাঝখান থেকে এমনি শুধু কোশ্চেনগুলো লেখাচ্ছি তো খাপ ছাড়া, আমার নিজেরও খাপ ছাড়া লাগছে, কিন্তু সব লেখানো যাবে না, তাহলে পুরো লেখাতে হবে বুঝলে। আমি শুধু ওই জন্য প্রশ্নগুলো লেখাচ্ছি, আর ওগুলো তোমাদের আমি দিয়েছি, তোমাদের সম্ভবত সামনের সপ্তাহে পিডিএফ দিয়ে দেবো, কি বলে জেরক্স দিয়ে দেবো, ওই জন্য ওটা তোমরা ডিটেইলসে একবার করে পড়ে নেবে। লেখো কোন লেখো ভারত ও নেপাল সীমান্তকে ভাগ করেছে সিংহলীলা সৈরসীরা। ভারত ও নেপাল সীমান্তকে ভাগ করেছে সিংহলীলা সৈরসীরা। হয়েছে? আচ্ছা এই সিংহলীলা ঠিক আছে। এবার দেখো হিমালয়ের মোটামুটি উত্তর পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলটা লেখো। দেখো মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং পাহাড়ের শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং পাহাড়ের শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ শিলং পাহাড়ের শিলং। শিলং পাহাড়ের শিলং। হয়েছে? আচ্ছা তারপরে দেখো নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি, খুব গুরুত্বপূর্ণ এগুলো। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি।
দন্তস রয়াকার ম তয় দীর্ঘই। সর্বোচ্চ শৃঙ্গ হ্যাঁ, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। সরামতি। হ্যাঁ, সরামতি, দন্তস রয়াকার ম তয় দীর্ঘই। হয়েছে? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। আর গান রয়কার রয়াকার রয়কার বয়াকার। হ্যাঁ, সর্বোচ্চ শৃঙ্গ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। নন্তন পর রয়কার প। নকরে হ্যাঁ, নকরেক রয়কার প। র আমি বানান বলে দিচ্ছি তো। দন্তন পর রয়কার প। নকরেক গারো পাহাড়ের, আচ্ছা বয়াকার রয়কার, আমি রয় টুনারও করেছি। রয়কার। লিখে আবার কেটে হ্যাঁ, লেখো। রয়কার না তো র র র আমি রয় লিখে আবার কেটে র। হয়েছে? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। হয়েছে? আচ্ছা, এবার লেখো, একটা স্টার দিয়ে লিখবে, মাউন্ট এভারেস্টকে নেপালিরা বলে সাগর মাথা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাউন্ট এভারেস্টকে নেপালিরা বলে সাগর মাথা। সাগর মাথা মানে সাগরের মাথা বলা, বুঝলে? আর তিব্বতীরা বলে চোমোলুংমা। তিব্বতীরা বলে চোমোলুংমা। চয়কার ময়কার লয়স্য অনুসার ময়কার। চৌকার ময়কার ময়কার এ কানে চোমোলুংমা হ্যাঁ, চয়কার ময়কার চোমো লয়স্য অনুসার ময়কার। লুংমা বলছি, লয়স্য অনুসার ময়কার। সামনে দুটোর কান পরিষ্কার করতে হবে, দুটোই কানে কম হয়েছে। আচ্ছা, হিমালয়ের জায়গায় একটু গ্যাপ রাখবে, যদি মাঝখানে আর কিছু এরপরে লেখাবো। এবার লেখো উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে এটা হলো। এবারে উত্তরের পার্বত্য অঞ্চলের নিচে যেটা আছে এটা হচ্ছে এই যে উত্তরের সমভূমি অঞ্চল। দেখো এই অংশটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। এই যে রাজস্থান সমভূমি, সিন্ধু সমভূমি, উচ্চগঙ্গা সমভূমি, মধ্যগঙ্গা সমভূমি। এটা গঙ্গা সমভূমিকে তিনটে ভাগে ভাগ করা হয়, উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা, নিম্নগঙ্গা। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর সমভূমি। এদের প্রচুর ভাগ আছে। হ্যাঁ, এবারে তাহলে উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে লিখেছো? উত্তর সমগ্র হ্যাঁ, এবারে লেখো উত্তরের সমভূমি অঞ্চল। এর সম্পর্কে যা যা প্রশ্ন হয় সেগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, সরি, লেখো। আচ্ছা, দেখো উত্তরের এই সমভূমি অঞ্চলকে তাহলে বলে দিলাম যে সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, রাজস্থান সমভূমি এইভাবে ভাগ করা যায়। প্রথমে লেখো সিন্ধু সমভূমি, এটা একটু স্টেপ বাই স্টেপ লেখাই তাহলে ভালো হবে, হিমালয়টা আচ্ছা হবে। ঠিক আছে, সিন্ধু সমভূমি হয়েছে। দেখো সিন্ধু সমভূমি পশ্চিমে পাঞ্জাব ও হরিয়ানায় এটি অবস্থিত বলে সিন্ধু সমভূমি পশ্চিমে পাঞ্জাব ও হরিয়ানায় এটি অবস্থিত বলে এর নাম পাঞ্জাব হরিয়ানা সমভূমি। পশ্চিমে পাঞ্জাব ও হরিয়ানায় অবস্থিত বলে একে বলা হয়, মানে পশ্চিম অংশে পাঞ্জাব আর এদিকটায় হরিয়ানা, বুঝতে পেরেছো? পূর্ব দিকে হরিয়ানা, পাঞ্জাব ও হরিয়ানায় এটি অবস্থিত বলে একে পাঞ্জাব হরিয়ানা সমভূমি বলা হয়।
হয়েছে? দেখো সিন্ধুর 5টি উপনদীর সঞ্চয় কার্যে পাঞ্জাব গঠিত হওয়ার জন্য সিন্ধুর 5টি উপনদীর সঞ্চয় কার্যে ফলে পাঞ্জাব গড়ে ওঠার জন্য সিন্ধুর 5টি উপনদীর সঞ্চয় কার্যের ফলে পাঞ্জাব গঠিত হওয়ার জন্য এর নাম হয়েছে পাঞ্জাব বা পঞ্চনদের দোয়াব। মানে পাঞ্জাবের অর্থ হচ্ছে পঞ্চনদের দোয়াব বা পঞ্চনদের দেশ, বুঝলে? এই সিন্ধুর 5টা উপনদীর দ্বারা গঠিত হয়েছে। একে বলা হয় পাঞ্জাব বা পঞ্চনদের দেশ বা পঞ্চনদের দোয়াব। দোয়াব মানে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল, বা 5টা নদী, এখানে 5টা নদীর মধ্যবর্তী হয়েছে। লেখো এখানে নদীর মধ্যবর্তী সমভূমি অংশ দোয়াব নামে পরিচিত। এখানে নদীর মধ্যবর্তী সমভূমি দোয়াব নামে পরিচিত। এই দোয়াবের গুলোর নাম লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। যেমন লেখো, যেমন বিপাশা ও ইরাবতীর মাঝে বাড়ি দোয়াব। বিপাশা ও ইরাবতীর মাঝে বাড়ি দোয়াব। ইরাবতী বিপাশা ও ইরাবতীর মাঝে বাড়ি দোয়াব, বয়াকার রহস্যই বাড়ি দোয়াব হয়েছে। তারপর লেখো ইরাবতী ও চন্দ্রভাগার মাঝে রেচনা দোয়াব, রয়কার চ দন্তনাকার না রেচনা দোয়াব। ইরাবতী ও চন্দ্রভাগার মাঝে রেচনা দোয়াব হয়েছে। তারপর লেখো চন্দ্রভাগা ও বিতস্তার মাঝে চাষ দোয়াব। চন্দ্রভাগা ও বিতস্তা, বয়সী দন্তস দন্তস্বয় আকার, বিতস্তার মাঝে তাহলে চাষ দোয়াব, চয়াকার মোটে যোগ, চাষ দোয়াব। চাষ দোয়াব হয়েছে। এখানকার নবীন কলিকে বেদ বলা হয়। এখানকার নবীন কলিকে বেদ বলা হয়। বেদ বয়কাট বেদ। হয়েছে। আচ্ছা, তারপরে দেখো গঙ্গা সমভূমি। হয়েছে। দেখো উত্তরের সমভূমি সবচেয়ে বড়, এই যে উত্তরের সমভূমি আছে তার মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে গঙ্গা সমভূমি, বুঝতে পেরেছো? উত্তরের সমভূমির সবচেয়ে বড় এই অংশটি
দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত। উত্তরের সমভূমির সবচেয়ে বড় এই অংশটি দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ মানে গঙ্গা সমভূমি এই চারটি রাজ্যের মধ্যেই অবস্থিত, বুঝলে? দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার এই গঙ্গা সমভূমিকে তিনটি অংশে ভাগ করা যায়, বুঝলে? দেখো, এটি তিনটি উপবিভাগে বিভক্ত বা তিনটি উপঅংশে বিভক্ত। এটি তিনটি উপঅংশে বিভক্ত। এগুলো লেখাতে গেলে তো ডেটের পর ডেট চলে যাবে, ওই জন্য আমি শুধু প্রশ্নটুকুতে এইগুলো লেখাতে হবে না। হয়েছে? লেখো তিনটি অংশে। একে লেখো উচ্চ গঙ্গা সমভূমি। একে লেখো উচ্চ গঙ্গা সমভূমি। একে লেখো উচ্চ গঙ্গা সমভূমি। হয়েছে? এই সমভূমি উত্তরপ্রদেশ ও দিল্লিতে অবস্থিত। উত্তরপ্রদেশ ও দিল্লিতে অবস্থিত। বুঝলে? তাহলে লেখো উচ্চ গঙ্গা সমভূমির সেবারে এ মেরে করে নিচ্ছে, এগুলো লেখো। উচ্চ গঙ্গা সমভূমির সে অঙ্কের মতো সে এ মারা শুরু করেছে। উচ্চ গঙ্গা সমভূমির শিবালিকের পাদদেশে, মানে এই যে শিবালিক না, একদম নিচে যে হিমালয়ের অংশ, এটা তো শিবালিক। এই শিবালিকের নিচেই হচ্ছে এই সমভূমি। তাহলে এই উচ্চ গঙ্গা সমভূমির শিবালিকের নিচের অংশে নুড়ি, বালি, এইগুলো ওই শিবালিক পর্বত থেকে তাহলে এসে জমা হয়ে যে অংশটা গঠন করেছে তাকে বলা হয় ভাবর। মানে বালি, পলি, নুড়ি মিশ্রিত যে অংশটা তাকে বলা হয় ভাবর। লেখো উচ্চ গঙ্গা সমভূমির শিবালিকের পাদদেশে নুড়ি, বালি, পলি গঠিত অনুর্বর ভূমি। নুড়ি, বালি, পলি গঠিত অনুর্বর ভূমি। অনুর্বর ভূমি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নুড়ি, বালি, এই কটা দিয়ে লেখাবো। নুড়ি, বালি, পলি গঠিত অনুর্বর ভূমি কে বলা হয় ভাবর। মাঝখান থেকে লিখছো কেন? পুরো অনেক লেখা তো, তাই লেখো, বলা হয় ভাবর। ভয়াকার বড় ওইটা দেয় যে ভাবর কাকে বলা হয়, বা উচ্চ গঙ্গা সমভূমির বা হচ্ছে শিবালিকের নিচে নুড়ি, বালি, পলি গঠিত যে অনুর্বর ভূমি তাকে কি বলা হয়? ঠিক আছে, ভাবর বলা হয়। ভাবরের দক্ষিণ অংশকে বলা হয় তরাই। দেখো, ভাবরের দক্ষিণ অংশকে বলা হয় তরাই। তর আকার হস্যই, তরাই। ভাবর, তরাই খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? এবার লেখো উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় খাদার, আর প্রাচীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। এই ভাঙ্গারের সঙ্গে যেন ভাবর না গুলিয়ে যায়। এখানে কয়েকটা এই যে জিনিস খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। যে উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত ভূমিকে বলা হয় খাদার। নবীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় খাদার। খাদার হাইলাইট করে রাখবে এগুলো। নবীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় খাদার। এবং প্রাচীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। আকার গয় গয় আকার র। পলি গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। ভয়াকার গয় গয় আকার র।
হয়েছে? দেখো এখানকার সূক্ষ্ম রুক্ষ অনুর্বর ভূমিকে বলা হয়, এখানকার সূক্ষ্ম রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমি। এখানকার সূক্ষ্ম রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমি, লবণাক্তটা যেন থাকে, লবণাক্ত ভূমিকে বলা হয় রে, রয়কারে রে, বা কাল্লার, কয়াকার লয় রয়াকার র। রে বা কাল্লাল। হ্যাঁ, রে বা কাল্লার, কয়াকার লয় রয়াকার র। হয়েছে? কষ্ট হচ্ছে? লেখো গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। আরো 1 ঘন্টা লেখাবো। গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি দোয়াব নামে পরিচিত। গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি দোয়াব নামে পরিচিত। হয়েছে? এরপর লেখো মধ্য গঙ্গা সমভূমি। মধ্য গঙ্গা সমভূমি হয়েছে? দেখো উত্তরপ্রদেশের পূর্বাংশ ও সমগ্র বিহার নিয়ে মধ্য গঙ্গা সমভূমি গঠিত। উত্তরপ্রদেশের পূর্বাংশ ও সমগ্র বিহার নিয়ে মধ্য গঙ্গা সমভূমি বিস্তৃত। বিহার, বিহারের পুরো অংশটা নিয়ে মধ্য গঙ্গা সমভূমি বিস্তৃত বা গঠিত। হয়েছে? তাহলে এখন নিম্ন গঙ্গা সমভূমি। নিম্ন গঙ্গা সমভূমি হয়েছে? লেখো দার্জিলিং ও পুরুলিয়া বাদে সমগ্র পশ্চিমবঙ্গ এই সমভূমির অন্তর্গত। পুরুলিয়া বাদে পশ্চিমবঙ্গ এই সমভূমির অন্তর্গত। পশ্চিমবঙ্গ এই সমভূমির অন্তর্গত। হয়েছে? আচ্ছা, দেখো এই সমভূমিতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ অবস্থিত। এই সমভূমিতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ অবস্থিত।
হয়েছে। এরপর লেখো ব্রহ্মপুত্র সমভূমি। এই সমভূমি সমগ্র অসম রাজ্য জুড়ে বিস্তৃত। এই সমভূমি সমগ্র অসম রাজ্য জুড়ে বিস্তৃত। হয়েছে। দেখো ব্রহ্মপুত্র ও তার উপনদী সমূহ এই সমভূমি গঠন করেছে। ব্রহ্মপুত্র নদ ও তার উপনদী সমূহ এই সমভূমি গঠন করেছে। ব্রহ্মপুত্র ও তার উপনদী সমূহ এই সমভূমি গঠন করেছে। উপনদী সমূহ এই সমভূমি গঠন করেছে। হয়েছে। আচ্ছা, এবারে দেখো রাজস্থান সমভূমি। এটা একটু গুরুত্বপূর্ণ, কষ্ট হচ্ছে লিখতে। মেসে শুয়ে শুয়ে তো আলসে হয়ে যাচ্ছ। লেখো। হ্যাঁ, সেইটাই বলছি তো, ওই জন্যই তো আমি বলছি যে মেসে খেয়ে আর শুয়ে শুয়ে সব আলসে হয়ে যাচ্ছ। লেখো এবারে। হয়েছে। দেখো রাজস্থান সমভূমি আসলে থর মরুভূমি। আচ্ছা, শুধু রাজস্থান ঠিক আছে, বলে দিয়ে দাও পশ্চিমে রাজস্থান সমভূমি, দিলে আরো ভালো হবে। পশ্চিমে রাজস্থান সমভূমি আসলে ওখানে এ দিয়ে দাও ঠিক দিয়ে। হ্যাঁ, পশ্চিমে রাজস্থান সমভূমি আসলে থর মরুভূমি। কি সব বুড়ো হয়ে গেছে, ম্যানেজ করতে যায় না যে এই জায়গায় কিভাবে ম্যানেজ করবে। পশ্চিমে রাজস্থান সমভূমি আসলে থর মরুভূমি। আচ্ছা, এই যে রাজস্থান, ঠিক আছে, থর মরুভূমি আমরা জানি শুধুমাত্র রাজস্থান নিয়ে গঠিত, ঠিক আছে, একদমই নয়। লিখে নাও, রাজস্থানের পশ্চিম অংশ, এবং গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে থর মরুভূমি গঠিত। গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে থর মরুভূমি গঠিত। রাজস্থানের পশ্চিম অংশ এবং গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে থর মরুভূমি গঠিত। হয়েছে। দেখো রাজস্থান সমভূমি কে সাধারণত 5টি অঞ্চলে ভাগ করা হয়। তো 5টি অঞ্চল থেকে প্রশ্ন আসে, ছোট ছোট করে লিখে নেব। রাজস্থান সমভূমি সাধারণত 5টি অঞ্চলে বিভক্ত। আছে, দেখো একে দাও বাগার। বয়াকার লো বাগার। আচ্ছা, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত বলো তো? ম্যানেজ করে আন্দাজে বলছো।
তাই ঠিকই তো বলছো, বলো রাজস্থান চলছে এখন, রাজস্থানে অবস্থিত হবে। কোথা আছে তার ঠিক এরকম ভাবে হ্যাঁ। এরকম করে আছে। ঠিক আছে, ওরকম ভাবে ওরকম দেখালে কি করে বুঝবো? মানে এই মুহূর্তে ওই ঠিক আছে ঠিক আছে, এই বুঝতে পেরেছি। মুহূর্তে ওই রকম। হ্যাঁ লেখো বাগান আরাবল্লী। না না ঠিক বলেছো। আমি এমনি বলছি বাগান হয়েছে। আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমি হলো বাগান। আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমি হলো বাগান। হয়েছে। দেখো এই বাগানের আরাবল্লীর পাদদেশে বাগান, আবার বাগানের পরপর এরকম বাগানের পশ্চিমে আছে রোহি, রোহির পশ্চিমে থালি, থালির পশ্চিমে হামাদা, হামাদার পশ্চিমে মরুস্থলী, মানে পরপর এইভাবে গেছে, বুঝলে? সেইটা পরপর আমি বলে দিলাম, এরপরে তোমরা লেখো যে রোহি, বাগানের পর রোহি। ওই বাগানের পশ্চিমে ওই হ্যাঁ না, দেখো আরাবল্লীর পশ্চিম অংশে ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবন অঞ্চল হলো রোহি। পশ্চিমাংশে আরাবল্লীর পশ্চিম অংশে ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবন অঞ্চল, নদী বিধৌত বয়সই ধয়কাত্ত, নদী বিধৌত উর্বর প্লাবন অঞ্চল, মানে নদীর বন্যার ফলে এই অঞ্চলগুলো গঠিত হয়েছে, বুঝতে পেরেছো? আর একটা হলো নদী বিভক্ত। হ্যাঁ উর্বর প্লাবন অঞ্চল, উর্বর প্লাবন। হ্যাঁ নদী বিধৌত উর্বর প্লাবন অঞ্চল হলো রোহি। মানে আরাবল্লীর পশ্চিমে ছোট ছোট নদীগুলি বন্যা হয়ে এই অঞ্চলটা গঠিত হয়েছে, এটা একটু উর্বর, বোঝা গেছে? আচ্ছা তারপরে লেখো থালি, থালি কাকার লয়াসই থালি। হ্যাঁ আমারই তো বললাম। হ্যাঁ ওইভাবেই নাম হয়েছে, হয়েছে। লুনির উত্তরে বালি গঠিত সমভূমি হলো থালি। লুনি যে নদী, লুনির উত্তরে বালি গঠিত সমভূমিকে বলা হয় থালি। তারপরে আছে। তারপরে লেখো হামাদা। এই হামাদা আর মরুস্থলী এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেখো হামাদা। ওইটা দেয় যে বালি ও শিলা গঠিত অঞ্চলকে, রাজস্থানের মরু অঞ্চলের বালি ও শিলা গঠিত অঞ্চলকে কি বলে? এটা হচ্ছে হামাদা। এটা লেখো হামাদা। পশ্চিম প্রান্তে বালি ও শিলা গঠিত অঞ্চল হলো হামাদা। এই প্রশ্নটা বেশি দেয় সবচেয়ে, পশ্চিম প্রান্তে বালি ও শিলা গঠিত অঞ্চল হলো হামাদা। গঠিত বালি ও শিলা গঠিত অঞ্চল হলো হামাদা। বুঝছে? তারপরে লেখো মরুস্থলী। মরুস্থলী বুঝছে? হামাদার পশ্চিমে শুধু বালি গঠিত, হামাদার পশ্চিমে শুধুই বালি গঠিত সূক্ষ্ম রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল, শুধুই বালি দ্বারা গঠিত সূক্ষ্ম রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল, বালি গঠিত শুধুই বালি দ্বারা গঠিত সূক্ষ্ম রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে বলা হয় মরুস্থলী। উদ্ভিদহীন অঞ্চলকে বলা হয় মরুস্থলী। মরুস্থলী বুঝছে? এবার লেখো খালি ভূমি। থর মরুভূমির চলমান বাড়িয়ালিকে বলা হয় জিয়াং।
জিয়ান ধান এই দুটো আর সম্বর খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি থর মরুভূমি থেকে প্রশ্ন আসে হচ্ছে এই জিয়ান। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? লেখো জিয়ান, লেখো থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় জিয়ান। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় জিয়ান। ধরে বলা হচ্ছে অন্তঃস্থ আকার দন্তন্য। থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় জিয়ান। হয়েছে? চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় জিয়ান। তারপরে লেখো রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলা হয় ধান। ধান। রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলা হয় ধান। গুরুত্বপূর্ণ খুব। রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলা হয় ধান। ধান। ধানের উদাহরণ দেবে। সম্বর। হয়েছে? রাজস্থানের লবণাক্ত হ্রদ বলা হয় ধান। হ্যাঁ, সম্বর হ্রদ তো সবাই শুনেছো। সম্বর এটা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। ঠিক আছে? ভারতের